চট্টগ্রাম জেলার হাটাজারি থানার ফরহাদাবাদ গ্রামের হিম্মত মোহরি বাড়িতে আমার জন্ম। আমার বাবা ছিলেন বাংলাদেশ রেলওয়ের উচ্চতর হিসাবরক্ষণ কর্মকর্তা। ছোটোবেলায় আমি ফরহাদাবাদ প্রাইমারি স্কুলে আমার ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া। এরপর আমি চট্টগ্রাম শহরে চলে আসি এবং মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আমি সরকারি কমার্স কলেজ থেকে লেখাপড়া করেছি এবং চট্টগ্রাম কারাগার থেকে আমি গ্র্যাজুয়েশন বিকম পরীক্ষা দিয়েছি। আমরা 5 ভাই 8 বোন, আমরা সবাই মিলেমিশে চলতাম। আর যেহেতু তদানীন্তন পাকিস্তান আমলে অবাঙালিরা বাঙালিদেরকে ঘৃণার চোখে দেখত, সে কারণে আমরা ছোটোবেলা থেকে বাঙালি জাতীয়তাবাদে আমরা উদ্বুদ্ধ হয়ে যাই, জাতীয় চেতনায়। এরপর তদানীন্তন পাকিস্তান সরকার তাদের পাকিস্তানি জাতীয়তাবাদকে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য একটি পুস্তক দিল, পাকিস্তান দেশ ও সৃষ্টি। আমরা তখন এই পুস্তকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আমরা বললাম যে আমরা পাকিস্তান দেশ ও সৃষ্টি সম্বন্ধে আমরা জানতে চাই না, আমরা বাংলাদেশ এবং বাঙালির সত্তা, বাঙালির জাতীয় কৃষ্টি সম্বন্ধে আমরা পড়তে চাই। এই পুস্তক অবিলম্বে বাতিল করতে হবে এবং এই পুস্তকের বাতিলের আমরা আন্দোলন শুরু করলাম। তখন আমি সর্বদলীয় মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসাবে, তদানীন্তন আপনারা জানেন যে যখন আন্দোলনকে আমি খুব বেগবান করি, যে আমরা বলেছিলাম পাকিস্তান দেশের সৃষ্টি পুস্তকটি বাতিল করতে হবে, নয় এই পাকিস্তানের মানচিত্রের আমরা পরিবর্তন ঘটাবো। তখন আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় মুসলিম লীগ এবং ফজলুল কাদের চৌধুরীর একটা আজান পত্রিকা ছিল। সে পত্রিকায় যে আমাদের বিরুদ্ধে একটা নিউজ সম্পাদকীয় করে যে পাকিস্তানের সংহতি বিরোধী স্কুলের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে এটা অঙ্কুরে বিনষ্ট করতে হবে। তখন আমি স্কুলের ছাত্রদেরকে নিয়ে ফজলুল কাদের চৌধুরীর সে আজান পত্রিকা আমি মিছিল সহকারে মার্শাল ল ভঙ্গ করে আমি সেখানে আক্রমণ করি এবং সে পত্রিকাকে আমি জ্বালিয়ে দিই। সেখানে যারা মুসলিম লীগের দালাল ছিল আমি পিটাইয়ে সবাইকে বিতাড়িত করে দিই। এর পরিণামস্বরূপ আমার বিরুদ্ধে তখন এহিয়া খানের মার্শালের সময়ে আমার বিরুদ্ধে একটা মামলা হয় এবং সংক্ষিপ্ত সামরিক আদালতে আমাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। তো সেই দিনে সে বিচারক ছিল মেজর খিজির আয়াত খান, পাঞ্জাবি মেজর। তার বিচারটা ছিল এভাবে যে मिस्टर यूनुस पुलिस कौम का खिदमत कर रहा है, पुलिस के साथ आपका दुश्मनी नहीं है क्योंकि पुलिस खम के आपको गिरफ्तार करके ले आएगा। तो जरूर तुम कुछ ना कुछ किया है, तो हमारा ख्याल है तुम तो छोटे लड़का हो, तुम ज़्यादा बढ़िया कुछ नहीं किया, तब छोटा छोटा किया है, इसलिए थोड़ा थोड़ा तुम्हारा छोटा छोटा सज़ा मिल जाएगा। एकिस मिस्टर मोहम्मद यूनुस यू सफ़र 9 month आ रहा है। সে বলল যে পুলিশ তো পাকিস্তানে খেদমত করতেছে, তোমার সাথে দুশ্মনী নেই যে তোমাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে, তবে আমার খেয়াল মনে হয় তুমি কিছু না কিছু করেছো যে এর জন্য তোমাকে গ্রেপ্তার করেছে, সেটা বড় কিছু করো নাই, যেহেতু তুমি ছোটো ছেলে ছোটো ছোটো করেছো এবং তোমাকে ছোটো ছোটো শাস্তি পেতে হবে। এ বলে আমাকে 9 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো এবং আমাকে কারাগারে নিক্ষেপ করলো। আমি পাকিস্তানের সেই সময় মার্শাল ল কোর্টের সাজা ভোগ করে 1971 সালে 3রা ফেব্রুয়ারি আমি কারাগার থেকে মুক্তি লাভ করি আসি। তখন সারা বাংলাদেশে বাতাসে বারুদের গন্ধ, সারা বাংলাদেশ তখন অগ্নিস্ফুলিঙ্গ,
তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি জেগেছে জেগেছে রে জেগেছে, বীর বাঙালি জেগেছে, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। স্লোগানে স্লোগানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের মতো এই স্লোগান বাংলার আকাশে বাতাসে ভাসতে শুরু হলো। 1 মার্চ থেকে যখন ইয়াহিয়া খান অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন 71-এ, তখন আমরা রাজপথে নেমে পড়ি এবং আমরা হরতাল ঘোষণা করি। তো এর আগে আমরা যখন আন্দোলন তুঙ্গে, তখন মরহুম মৌলভী সৈয়দ আহমদ এবং মরহুম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা জয় বাংলা বাহিনী গঠন করি এবং সিটি কলেজের মধ্যে আমরা সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। আমরা ট্রেনিংতে শুরু করি। আমরা মনে করছি যে মনে হয় আঘাত আসলে আমাদের প্রতিঘাত করতে হবে, সেই জন্য জয় বাংলা বাহিনী গঠিত হলো। 1971-এর 2রা মার্চ ঐতিহাসিক লালদিঘির ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সভা, সে সবার মধ্যে আমি সর্বপ্রথম পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে ধাও ধাও করে জ্বালিয়ে দিই এবং সেই পতাকায় ছিল পাকিস্তানের শেষ পতাকা এই বাংলাদেশের মাঝে। এরপরে কোনো পতাকা এ বাংলার মাটিতে পাকিস্তানের পতাকা উড়ে আর। 3 তারিখ আমরা বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল শুরু করি। আমরা বাঙালিরা একটু সশস্ত্র যুদ্ধের জন্য এবং স্বাধীনতার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হই। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে যখন এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রামের ডাক দিলেন, সাথে সাথে আমরা রাইফেল ক্লাব থেকে মাদারবাড়ির অস্ত্রের গুদাম লুট করে, কোতোয়ালি থানা থেকে আমরা কিছু অস্ত্র লুট করে আমরা রেস্ট হাউসে জমা করি। 1971-এর 27শে মার্চ, আপনারা জানেন 24শে মার্চ ক্র্যাকডাউনের পরে যখন পাকিস্তানিরা বাঙালিদের উপর আক্রমণ করলো, আমরা চট্টগ্রাম রেস্ট হাউস থেকে মহিউদ্দিন ভাই, মোস্তাকিম উদ্দিন ভাই, আমি, একজন আর্মি সেনাবাহিনীর নায়েব সুবেদার সিদ্দিকুর রহমান, আমরা একটা জিপ নিয়ে স্বাধীনতার বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা 16 শহরের শপিং কমপ্লেক্সের দিকে যাচ্ছিলাম। শপিং কমপ্লেক্সটা হচ্ছে কি, 8 বেঙ্গল রেজিমেন্ট তখন এই 16 শহর মার্কেটে থাকতো এবং তাদের সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া, আব্দুর রশিদ জাঞ্জুয়া, এবং ট্রয়সি ছিল জিয়া রহমান, মেজর জিয়া রহমান। তো এর মধ্যে আব্দুর রশিদ জাঞ্জুয়াকে 8 বেঙ্গল রেজিমেন্টের জওয়ানরা ক্যান্টনমেন্ট থেকে ধরে এনে হত্যা করলো এবং জিয়া রহমান তখন বাঙালি সেনা কর্মকর্তা হিসাবে এটার দায়িত্ব নিলেন, কিন্তু তিনি 8 বেঙ্গল রেজিমেন্টকে ফেলে উনি কালুরঘাটের দিকে চলে গেলেন। তা আমাদের তখন নেতা মহিউদ্দিন চৌধুরী বললেন যে আমাদেরকে একটু 8 বেঙ্গল রেজিমেন্টের এখানে যেতে হবে, ওইখান থেকে ওদের কালুরঘাটের দিকে সরাই নিতে হবে। তো প্রতিমধ্যে যখন যাচ্ছি তখন শুনলাম যে কি পাকিস্তানি নৌ কমান্ডোরা আপনার নেভাল এভিনিউর যে কমোডার মমতাজের বাসভবন আছে সেখানে চলে এসেছে। তো আমরা যাওয়ার পথে তাদেরকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে আমরা তাদেরকে পরে আক্রমণ করলাম, তারা আমাদের উপর পাল্টা আক্রমণ করলো। এর মধ্যে আশেপাশের বাঙালি যারা ছিল ওরাও আমাদের সাথে যোগ দেয়, কিন্তু যেহেতু আমাদের রাইফেলের গুলি স্বল্প ছিল, কয়েকটা গুলি ছিল, আমরা বেশিক্ষণ টিকতে পারলাম না, কারণ আমাদের উন্নত প্রশিক্ষণও ছিল না, আর ওদের কাছে কমান্ডোদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল। এর মধ্যে আমাদের অনেক লোক ক্ষতি হলো, আমরাও লাফিয়ে পড়ে লাশের সাথে আমরা শুয়ে গেলাম। সেখান থেকে আমাদেরকে ধরে নিল, ধরে
আমরা চারজন, মহিউদ্দিন ভাই, মোসলেউদ্দিন ভাই, আমি এবং নায়েব সুবেদার সিদ্দিকুর রহমান, আমাদেরকে গ্রেপ্তার করে তারা নিয়ে যায়। 2 মাস 6 দিন আমাদেরকে নেভাল বেসগুলোতে আটকে রেখে যুদ্ধবন্দী হিসেবে আমাদেরকে জেটিতে শ্রমিকের মতো কাজ করাতো, রাস্তাঘাটে কাজ করাতো, রাত দিন আমাদের উপর টর্চার, অত্যাচার এগুলো করাতো। করে শেষ পর্যন্ত আমাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠায়। সে কারাগার থেকে আমরা পাগলের ছদ্মবেশে অনেকটা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে গায়ের মধ্যে ময়লা মেখে আমরা কারাগার থেকে পলায়ে যাই। সেখান থেকে আবার আমি আর মহিউদ্দিন ভাই সপ্তাহখানিক গ্রামে ছিলাম। এরপর আমরা একসাথে ভারতে পাড়ি জমাই। ভারতে পাড়ি জমিয়ে আমরা ভারতের মিলিটারি একাডেমি দেরাদুনে, তান্দুয়াতে, সেখানে উচ্চতর গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে আমি দেশে চলে আসি। এবং মহিউদ্দিন ভাই উনি 14 কোর্সে ট্রেনিং নিয়ে মাউন্টেন ডিভিশনের প্লাটুন কমান্ডার হিসেবে দেমাগিরির পাহাড় দিয়ে যুদ্ধ করতে করতে বাংলাদেশে প্রবেশ করে। কঠিন রক্তক্ষয়ী জান বাজে রাখে এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা 1971 16 ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদটাকে আমি একটি সেবামূলক প্রতিষ্ঠানের পদ হিসেবে মানসিকভাবে গ্রহণ করেছি। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অক্লান্ত পরিশ্রম করছেন, দিবানিশি নিজের আরামকে হারাম করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অহর্নিশ কাজ করছেন। এবং চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বটা উনি নিজের হাতে তুলে নিয়েছেন। এবং চট্টগ্রামের জলবদ্ধতা, পরিবেশ বান্ধব একটি স্মার্ট সিটি করার জন্য উনি প্রচুর টাকা দিয়েছেন। এই যে আপনার বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলো কিন্তু তারই ফসল। এর আগে আপনারা জানেন যে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, 3 বারের মেয়র, চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে নিয়ে স্বপ্ন দেখতেন। উনি আন্দোলন করেছিলেন, দাবি করেছিলেন, রাজপথ প্রকম্পিত করেছিলেন যে কর্ণফুলীতে আমি ঝুলন্ত ব্রিজ চাই, না হয় টানেল চাই। ওনার পরিকল্পনা ছিল পতেঙ্গা সি বিচ থেকে ফৌজদারহাট পর্যন্ত সমুদ্রে যাতে জলোচ্ছ্বাস না হয়, সেই জন্য এখানে বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের উপর দিয়ে একটি সড়ক নির্মাণ করা। আবার বারিক বিল্ডিং থেকে কালুঘাট পর্যন্ত কর্ণফুলীর তীরে তীরে একটা বাঁধ হবে, সে বাঁধের উপরে রাস্তা হবে, রাস্তার পাশে পার্কের মতো হবে, মানুষ সন্ধ্যার সময় বসতে পারবে, ওয়াকওয়ে থাকবে, হাঁটতে পারবে। এই ধরনের একটা চিন্তাধারা ছিল ওনার। স্বপ্ন ছিল, দাবি ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা। এই যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক বাস্তবায়ন করা শুরু করলেন। কক্সবাজার ট্রেন লাইন হয়েছে, টানেল হয়েছে, সমুদ্র পাড়ে বেড়িবাঁধের উপর দিয়ে রাস্তা হয়েছে। এরপরে কালুঘাটের দিকে যে সড়কটা, সেটা প্রায় শেষের পথে। তো এই যে কর্মযজ্ঞ ওনার স্বপ্নের, সেটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় ওনার একজন বিশ্বস্ত কর্মীর প্রয়োজন ছিল। আমি নেতা বলবো না বা দায়িত্ববান কোনো পদের কথা বলবো না, একজন কর্মী
যে নিবেদিত প্রাণ একজন কর্মী হিসাবে প্রেমকে ঊর্ধ্বে রেখে, দেশপ্রেমিকতাকে ঊর্ধ্বে রেখে নিজেকে আত্মত্যাগে বলিয়ান হয়ে এই কাজগুলো ওনার স্বপ্নকে বাস্তবায়িত করবেন। সেই জন্য উনি তৃণমূলের একজন কর্মী হিসাবে, আমার দীর্ঘ রাজনীতির জীবনে আমি কারাভোগ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমি কোনো পদবীর জন্য কোনো সময় নেত্রীর কাছে যাই নাই, বলি নাই। কিন্তু উনি আমাকে একদম তৃণমূল থেকে ডেকে নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এবং আমার অনুভূতিটা হচ্ছে যে উনি আমাকে একটা বিরাট কর্মযজ্ঞের পাহাড় আমার মাথার উপর দিয়েছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও, সাহায্য করো, যাতে আমার নেত্রীর যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমাকে এই চেয়ারে বসাই দিয়েছেন, যাতে ওনার আশাকে আমি পূর্ণ করতে পারি এবং চট্টগ্রামবাসীর সেবার মাধ্যমে আমার নিজের জীবনকে উৎসর্গিত করতে পারি। দেখেন, আমি মাত্র দায়িত্ব নিয়েছি, তো আমার এখন বর্তমানে প্রধান কাজ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর জন্য টাকা দিয়েছেন, যে প্রকল্পগুলো চলমান আছে, সেই প্রকল্পগুলো সুন্দরভাবে সমাপ্ত করা। বিশেষ করে জলাবদ্ধতা চট্টগ্রামের একটি প্রধান সমস্যা। সেই জলাবদ্ধতার জন্য সেনাবাহিনী কাজ করছে, আমাদের লোকবলও কাজ করছে। আমি সেনাবাহিনী এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমিও সম্পৃক্ত হয়ে এই কাজটা যত তাড়াতাড়ি দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবো, সেটাই হচ্ছে এখন আমার একটা মূল বিষয়। আর দ্বিতীয় এজেন্ডার মধ্যে আমার যেটা রয়েছে যে এখানে কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো এখনও সমাপ্ত হয় নাই, এইগুলো দ্রুততার সাথে সমাপ্ত করা এবং আগামী দিনে একটি পরিবেশ বান্ধব স্মার্ট আধুনিক মানুষের বাস উপযোগী একটি চট্টগ্রাম, পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা, সেই লক্ষ্যে আমি সামনে এগিয়ে যাব। এবং এখানে আপনারা জানেন যে কিছু কথা ওঠে, যে কিছু দুর্নীতির কথা ওঠে। আমি চেষ্টা করব সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমার এই প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে আমি প্রধানমন্ত্রীর স্বপ্নকে আমি বাস্তবায়িত করব। আর একটা কথা বলে রাখি যে আমার কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই। আমি নিঃস্ব হিসেবে দুনিয়াতে এসেছি, হাত খালি অবস্থায় দুনিয়া থেকে যাব। আমি চাইব এই দুনিয়াতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যেমন করে মুক্তিযোদ্ধা ছিলাম, যেমন করে একজন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ হিসেবে প্রতিরোধ যোদ্ধা ছিলাম, সেভাবে আমি শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হিসেবে, খাদেম হিসেবে এই চট্টগ্রামের জন্য কল্যাণকর কাজ করে আমার নিজের জীবনকে উৎসর্গিত করে আমি আল্লাহর কাছে ফিরে যাব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। দেখেন, একটি কলম আর কালির মধ্যে যে সমন্বয়, ঠিক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন শেষভাবে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে উন্নয়ন করতে হবে। কালি ছাড়া কলম অকেজো, আবার কলম ছাড়াও কালি অকেজো। আমরা একে অপরের সম্পূরক। এখানে আমাদের কোনো ইগো নাই। আমাদের মাননীয় মেয়র, সেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী। আমিও কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং শেখ হাসিনার একজন নগণ্য খাদেম। আমরা দুজনে দেশপ্রেমিক। আমরা দুজনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে
চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব। সেই জন্য লক্ষ্যে আমি ওনাকে রিসিভ করার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে চলে গিয়েছি। সেদিন উনি যখন জাপান থেকে আসেন, সেখানে আমি মেসেজ চট্টগ্রামবাসীর জন্য দিয়েছি যে আমরা দুই ভাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়িত করব এই চট্টগ্রামে। সুতরাং আমাদের মধ্যে কোনো ইগো কাজ করবে না, আমরা মিলে যৌথভাবে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি ওনার চেহারার দিকে যখন দেখি, আমি শেখ হাসিনাকে দেখি না, আমি আমার বঙ্গবন্ধুকে দেখি। ওনার চেহারার মাধ্যমে আমি আমার বঙ্গবন্ধুকে খুঁজে পাই। আমি 1980 সালে কারাগার থেকে বের হলাম। বের হয়ে আমি খবর নিয়ে, ঠিকানা নিয়ে আমি দিল্লি চলে যাই আমার নেত্রীকে এক নজর দেখার জন্য। ওনার সাথে সাক্ষাতের পরে বললাম যে বাংলাদেশের আওয়ামী লীগ দুইটি ধারায় চলছে, আপনি বলেন কোন ধারার উপর আপনার আশীর্বাদ আছে। উনি বলেছিলেন তোমরা কাজ করো, আমি তোদের সাথেই আছি। সেই থেকে আমি আপার সাথে আছি, কাজ করে যাচ্ছি নীরবে নিবৃত্তে, কোনো কিছুর বিনিময় ছাড়া, যে কোনো কিছু আমি বিনিময় চাই না। উনি যখন বাংলাদেশে আসেন, আমি ওনার সাথে প্রথমে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে ঢুকি, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এরপর ওনার সাথে আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভ্রমণের সময় সাথে ছিলাম, সাথে থাকতাম। আমার ভালো লাগতো, আমি মনে করতাম যে আমি বঙ্গবন্ধুর সাথে আছি। আর ওনার যে আমাদের আফা, কিন্তু ওনার কাছে মাতৃসুলভ যে স্নেহ মমতা পেয়েছে সেটা কিন্তু খুব বিরল। আমি আমার মার কাছ থেকে পেয়েছি কিনা সে স্নেহ, সেটাও সন্দেহ রয়েছে। যাতে আমার মা অনেক আগে মারা গেছেন, আর আমার মায়ের সময়কালটা আমার প্রায় জেলে জেলে কাটতে হয়েছে। আমি আসলে এখনও আমি ওনার সাথে, ওনার সামনে দাঁড়াইলে আমার কেমন জানি চোখে পানি চলে আসে। কারণ আমার থেকে বড় দুঃখী হচ্ছেন উনি। নিজের মা বা ভাইকে হারিয়ে একটা বোনকে নিয়ে এখনও বেঁচে আসেন। কী আশায়? এ বাংলাদেশকে বিনির্মাণের আশায়, বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য। সুতরাং ওনার কাছে উনি আমাকে কাজ দিয়েছেন, এটা আমার জন্য পথ না, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আসলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরে ওনার সাথে এখনও দেখা করি নাই। আমি দেখা করব যে বঙ্গবন্ধুর সমাধিতে আমি দোয়া করব, ফাতিহা পাঠ করব, ফুল দিব, তারপর আসবো আমি আপার কাছে। কিন্তু এর মধ্যে যখন আমার নামটা উনি প্রস্তাব করে পাঠায়, প্রস্তাব মানে এভাবে যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী, যখন উনি আমাকে অভিপ্রায় করলেন যে আমার নামটা দেওয়ার জন্য, তখন আমি দৌড়ে ওনার কাছে ছুটে গেলাম। ছুটে যাওয়ার পরে উনিকে আমাকে বললেন যে তুই কী জন্য আসছস, তোর তো আসার কথা না। তার বললেন আপা, আমি এত বড় বেঈমান হই নাই, এত মতো মুনাফেক হই নাই, এত মতো বড় বোকা না যে আপনাকে সালাম না করে, আপনার দোয়া না নিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব। সেই ইউনুস আমি না। আপনি আমাকে দোয়া করবেন, তারপর আমি চট্টগ্রাম যাব। তখন উনি আমাকে আদর করলেন, জড়ায় ধরলেন, মাথায় হাত বুলালেন, পিঠে হাত বুলালেন যে যা, তোকে আমি দোয়া করি, তবে তোকে আমি অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছি, তুই কাজ কর। তুই যদি ভালো কাজ করস, আমার মুখটা উজ্জ্বল হবে। তুই যদি চট্টগ্রামের মানুষ যদি নিবেদিত হস, তাহলে সবাই বলবে শেখ হাসিনার কর্মী কত ভালো। তুই যদি সৎ থাকস, বলবে শেখ হাসিনার কর্মীগুলো খুব সৎ। কাজে আমার কাজের সাথে আমার নেত্রীর, আমার আপার সম্মান জড়িত রয়েছে।
এবং ওনার মেসেজটা হচ্ছে কি, আমি ওনার স্বপ্নকে তিলে তিলে যাতে বাস্তবায়িত করি, এবং সেই জন্য আমি করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থী, যাতে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে উনি আমাকে চেয়ারে বসাইয়েছেন, যাতে ওনার সেই আশাকে আমি বাস্তবায়িত করতে পারি। আমি সত্যিকার অর্থে রাজনীতিবিদ না, আমি একজন কর্মী, রাজনৈতিক কর্মী, এবং আমি আমার নেত্রীর প্রতি একান্ত আনুগত্যশীল। উনি যেখানে বলবেন, যেখানে কাজ দিবেন, সেখানে আমি কাজ করব। আমার কাছে সংসদ সদস্য বড় নয়, মন্ত্রিত্ব বড় জিনিস নয়, সিডিএস চেয়ারম্যান বড় জিনিস নয়। আমি শেখ হাসিনার একজন নিবেদিত প্রাণ কর্মী। আমি আমার কাজের মাধ্যমে বাংলার জনগণের, বাংলার মানুষের আমি সেবা করতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে আমার নিজেকে, আমি 71 সালে যেমন করে স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলাম, আজকেও এই বয়সে আমার বাকি জীবনও বাংলাদেশের মানুষের জন্য, চট্টগ্রামের মানুষের জন্য আমার নিজের জীবনকে উৎসর্গিত করে আমি আমার শেষ গন্তব্যস্থানে আমি যেতে চাই, যাতে করে মানুষ বলে যে শেখ হাসিনার কর্মী সত্যি নিবেদিত প্রাণ ছিল, এবং ওনার উপর আমার খুব দৃঢ় আস্থা। উনি যেই দায়িত্ব আমাকে দিবেন সেটাই আমি পালন করব ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কোনো উচ্চ আশা নাই, উচ্চ আকাঙ্ক্ষা নাই। আমি কাজে বিশ্বাস করি, কাজে আমার প্রতিফলন ঘটবে, আমার উদ্দেশ্য, আমার কর্ম, আমার সমাজ, আমার রাজনীতি। আলহাজ মহিউদ্দিন চৌধুরী তিনবারের মেয়র। আপনারা জানেন যে এর আগে উনি 2বার নির্বাচন করেছিলেন এমপির জন্য, রাউজান থেকে আর কোতোয়ালি থেকে। বিভিন্ন ষড়যন্ত্রের কারণে হতে পারে নাই, কিন্তু উনি নিরাশ হন নাই। শেষ পর্যন্ত উনি মেয়র হিসাবে চট্টগ্রাম মানুষের মাঝে, চট্টগ্রামবাসীর কাছে যে হৃদয়ে স্থান করে নিয়েছে, আজও মানুষ কাঁদে, হাই মহিউদ্দিন, হাই মহিউদ্দিন। মানুষও বলে যে চট্টগ্রামের উত্তপ্ত রাজপথ দেখেছ কি তার প্রাণ, অন্তর তার মহিউদ্দিন চৌধুরী, বাহিরেতে চট্টগ্রাম। মহিউদ্দিন চৌধুরী কোনো ব্যক্তি ছিলেন না, উনি একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। আমি ওনার পিছনে হেঁটে হেঁটে অনেক কিছু শিখেছি, এবং যা শিখেছি, যা আহরণ করেছি, আমার এখন বাস্তব জীবনে সেটাকে আমি প্রতিফলিত করার চেষ্টা করছি। মানবতার জন্য উৎসর্গিত, আওয়ামী রাজনীতির জন্য উৎসর্গিত, দেশের মানুষের জন্য একজন জনদরদি, মাটি ও মানুষের প্রেমিক ছিলেন আলহাজ মহিউদ্দিন চৌধুরী, যার কথা চিরদিন বাংলার মানুষ, চট্টগ্রামের মানুষ স্মরণে রাখবে এবং চিরজাগরুক হয়ে থাকবেন। আমার কোনো চাওয়া পাওয়া নেই। পারিবারিকভাবে আমার 2টা মেয়ে আছে, তারা প্রতিষ্ঠায়, একজন ডাক্তার আর একজন ব্যাংকার। যে সময়টা আছে, এই সময়টা আমি সম্পূর্ণরূপে বাংলার মানুষের জন্য, চট্টগ্রামবাসীর জন্য আমি উৎসর্গিত করব। আমার কাজে কর্মে, ধ্যান ধারণায়, চলাফেরায়, আচার আচরণে সম্পূর্ণভাবে আমি নিবেদিত থাকব চট্টগ্রামের গণমানুষের জন্য, বাংলার গণমানুষের জন্য। কোনো দুর্নীতি থাকলে এটাকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। এই জন্য যেহেতু আমি দুর্নীতি করব না, আমি দুর্নীতির ঊর্ধ্বে থাকব।
আমি আগেই বলেছি আমার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না। তো সুতরাং আমার সহকর্মীবৃন্দ যারা আছে, কে যদি করে থাকেও, আমিও প্রথম দিনে বলে দিয়েছি আপনারা সবে ভালো হয়ে যান, এইসব করেন না। অতীতকে নিয়ে আমি ঘাটাঘাটি করব না, তো ভবিষ্যতে যাতে কোনো বদনামি আর আমরা ভাগী না হই। যদি কোনো কারণে যদি কোনো অপশক্তি আমাকে চ্যালেঞ্জ করে, আমি দুর্নীতির ক্ষেত্রগুলোকে স্পেসিফিক করে আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিককে ডেকে আমি এটা প্রকাশ করে দেব। তারপর আমার নেত্রীর কাছে যাব, যে আপনি দিয়েছিলেন এই জায়গায় দুর্নীতি, এদের জন্য আমি পারতেছি না, আপনি দরকার আমার চেয়ার নিয়ে নেন, চেয়ার লাগবে না, কিন্তু আমি এদেরকে ছাড়বো না। বাংলার গণদুশমনদেরকে, যারা দুর্নীতি করে, যারা বাংলাদেশের সম্পদকে লুট করবে, যারা শেখ হাসিনা কোটি কোটি টাকা দিচ্ছে শুধু চট্টগ্রামের উন্নয়নের জন্য, সেখানে বিশ্বাসঘাতকতা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনি যদি হাঁটেন ঠিক মতন, অনেক শহীদের কবর হয়ে গেছে রাস্তার পাশে, কিন্তু মানুষ চিনে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শহীদ আব্দুর রব আপনার সিআরবি চত্বরে শুয়ে আছেন। সেখানে দেখবেন নজির চাচার লাশ, সেখানে একজন আছে হাসিব ভাই, ওনার লাশটা মেরে ফেলার পর পাকিস্তানিরা শিয়াল কুকুরে নিয়ে গেছিল জঙ্গলে, সমস্ত মাংসগুলো খেয়ে ফেলেছিল, হাড় সর্বস্বগুলো ছিল মানুষ দিয়ে দিয়েছে, শিরিষতলার পাশে তার কবরটা রয়েছে। আমি এই ইতিহাসের বঙ্গবন্ধুর ডাকে যারা শহীদ হয়েছে, আমি ওদের স্মৃতিগুলো সংরক্ষণের পক্ষপাতী। আমি জেলা প্রশাসনের সাথে আলাপ করব, ওনাদের সহযোগিতা নিয়ে আমি এই স্মৃতিগুলোকে তুলে ধরে, যে মুক্তিযুদ্ধের চট্টগ্রাম, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম, সেই স্মৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমি। তো আপনারা জানেন যে মহিউদ্দিন ভাইয়ের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে। মহিউদ্দিন ভাই নামটা তো জানবে, কিন্তু শহীদ মৌলভী সৈয়দ আহমদ, যিনি চট্টগ্রামে 71-এ চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন, গেরিলা বাহিনী প্রধান ছিলেন, যিনি বঙ্গবন্ধুর জন্য লড়াই করতে করতে, প্রতিরোধ যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তার নামটাকে আমি ইতিহাস থেকে মুছে যেতে দেব না। এম এ হান্নান, জহুর আহমদ চৌধুরী, শহীদ ফজলুল বিএসসি, এম এ ওয়াহাব, যারা বঙ্গবন্ধুর সহকর্মী হিসেবে স্বাধীনতা যুদ্ধকে সংগঠিত করেছিলেন, অনেকে যুদ্ধ করেছিলেন, আমি তাদের স্মৃতি রক্ষা করার জন্য আমি সচেষ্ট হব, যাতে করে আগামী প্রজন্ম এই বাংলাদেশের ইতিহাস, আওয়ামী লীগের নেতাদের ইতিহাস স্মরণ করতে পারে, জানতে পারে। সাথে সাথে জলবায়ুর পরিবর্তনের ফলে এই চট্টগ্রামে যে বিরূপ আবহাওয়া, জলবায়ু পরিস্ফুট হচ্ছে, তারই লক্ষ্যে কিভাবে একটি পরিবেশ বান্ধব, মানুষের জন্য বাস উপযোগী, আধুনিক স্মার্ট চট্টগ্রাম গঠন করা যায়, সেই জন্য আমি চট্টগ্রামের বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে পরামর্শ করে আমি নতুন একটি পরিকল্পনা করব। কারণ এখানে আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম শুধু জলবদ্ধতা না, এখানে জোয়ার ভাটার পানি ঢুকে, অমাবস্যা পূর্ণিমার সময় যদি ডিপ্রেশন হয়, পানি তখন আরও বেড়ে যায়। আর বিশ্বের ভৌগোলিক আবহাওয়ার কারণে, জলবায়ুর প্রভাবে, গ্রিন হাউস এফেক্টের ফলে বঙ্গোপসাগরের পানি ধীরে ধীরে বাড়ছে। এটা আমাদের উপকূলকে গ্রাস করছে। আবার এদিক দিয়ে আমার পাহাড়, ভূমিদস্যুরা অনেক পাহাড়কে কেটে ফেলছে, অনেকে গাছ নষ্ট করছে। আসলে এই পরিবেশ প্রকৃতিকে রক্ষা করে পরিবেশ বান্ধব একটি আধুনিক চট্টগ্রাম আমাকে গড়ে তুলতে হবে, এবং এই গড়ে তোলার জন্য আমি নিজেকে নিবেদিত
করব এবং এর জন্য আমি দেশীয় হোক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমি পরামর্শ নিয়ে আমি একটি সত্যিকারের একটি প্ল্যান পরিকল্পনা আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি উপস্থাপন করব এবং আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তাহলে আমি সেটা বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। এটা হচ্ছে আমার দৃঢ় অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য এবং আগামী 50 বছর পরেও যাতে এই নতুন প্রজন্ম বাসযোগ্য একটি চট্টগ্রাম করতে পারে, নতুন প্রজন্মের জন্য আমরা একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমার সহায় হন। না, আমার কাছে আসলে এই ধরনের কোনো কিছু নাই, কারণ আমি যুদ্ধে গেছি যে আমি সিডিএ চেয়ারম্যান হব ভবিষ্যতে, এই আশা নিয়ে যাই নাই। আমি তো 1971 সালে মারা গেলাম, আমি মারা যেতে পারতাম, তখন আমার স্বাধীন বাংলাদেশ হয়তো আমি দেখতাম না। তো সিডিএ চেয়ারম্যান হয়ে বা এ ধরনের আকাঙ্ক্ষা থাকার কথা না। সেজন্য আমি নিজেকে মনে করি আমি নিজে সম্পূর্ণরূপে মানবতার জন্য, চট্টগ্রামবাসীর জন্য আমি উৎসর্গিত। আমি 71 যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমি প্রতিরোধ যুদ্ধ করেছি, কিন্তু এর বিনিময়ে আমি কোনোদিন কিছু চাই নাই। এবং আমার নেত্রী যদি মনে করেন যে কি না নিশ্চয়ই বঙ্গবন্ধু যুদ্ধ এই প্রতিরোধ যুদ্ধ করেছে, স্বাধীন করে, সেই জন্য তাকে দিচ্ছি, আমি ক্ষমা চাইব। আমি এগুলোর বিনিময়ে কিছু চাই না, এটা আমার কর্তব্য। আমি একজন বাঙালি এবং বাংলাদেশের সন্তান হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার নেতৃত্বে একজন তৃণমূলের কর্মী হিসেবে আমার কর্তব্য করে যাওয়া, পাওয়া নয়। দেওয়ার মধ্যে আনন্দ, পাওয়ার মধ্যে নয়। সেজন্য আমাকে যারা এখানে অনেকে ফুল নিয়ে এসেছিল, আমি মাপ চেয়েছি, ভাই আমাকে ফুল দিয়ে দিবেন না। ফুল হবে আমার কর্মফলে, আমার মৃত্যুর পরে। এখন আমি কারো ফুল নিব না, সম্বর্ধনা নিব না, অভিভাবন নিব না, কারণ এটা আমার কাজ না। আমি কাজেই বিশ্বাস করি, আমি বিনিময়ে কিছু চাই না। যে আমি চট্টগ্রামবাসীর জন্য শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করব এবং আমি এর বিনিময়ে চট্টগ্রামবাসীর কাছ থেকে, চট্টগ্রামের সাংবাদিকদের কাছ থেকে, চট্টগ্রামের বুদ্ধিজীবীদের কাছ থেকে, চট্টগ্রামের পরিবেশবিদদের কাছ থেকে, চট্টগ্রামের সুধী সমাজের কাছ থেকে আমি পূর্ণ সহযোগিতা কামনা করব, যাতে করে আপনাদের সহযোগিতা নিয়ে, চট্টগ্রামবাসীর সহযোগিতা নিয়ে, সাহায্য নিয়ে আমি একটি পরিকল্পিত নগর বিনির্মাণ করতে পারি। এটি হচ্ছে চট্টগ্রামবাসীর প্রতি আমার আহ্বান, আমার দাবি।